তীব্র পানি সংকটে মিরপুরের বাসিন্দারা দুর্ভোগে বাসা ছাড়ছেন অনেকে। ভুতুরে বিদ্যুৎ বিলে বিড়ম্বনায় গ্রাহক, সংশোধনে হয়রানির অভিযোগ। চাউলের দাম, তরকারির দাম, মুরগির দাম, সবকিছুতে দাম বেশি, তাহলে আমরা খামু কেমনি? মূল্যস্ফীতি যদি এভাবে বাড়তে থাকে আমরা যাবো কোথায়? স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। মধ্যবিত্তের সংসারে বাড়তি চাপ, কমলেও ভোক্তা পর্যায়ে আগের দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার। সাইদের মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান গ্রেপ্তার। আজই তোলা হতে পারে আদালতে। স্বাগত স্টার নিউজে, সাথে আছে রঞ্জিত। দেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। দীর্ঘদিন ধরেই মিরপুরে তীব্র পানি সংকটে ভুগছে মানুষ। বাধ্য হয়ে অনেকে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দিনের পর দিন পানি না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে বিপর্যস্ত। অনেক পরিবারকে গভীর রাত কিংবা ভোরে পানি সংগ্রহের অপেক্ষায় থাকতে হয়। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ করে ট্যাঙ্কারের পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। সংকট সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই, অভিযোগ স্থানীয়দের। পানির জন্য অপেক্ষা, কিন্তু এক ফোঁটাও মিলছে না। দিনরাতের বেশিরভাগ সময়ই থাকে না পানি, আর আসলেও তা কিছু সময়ের জন্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তো বাচ্চারা বিরক্ত, কিভাবে স্কুল থেকে এসে গোসল করতে পারি না, ওয়াশরুমের কথা বলবেন, হাত মুখ ধরও পানি থাকে না, রান্না বাড়া করা জানা, কোনো কিছুই করা যাইতেছে না। মানে পানি আসেই না, এক ফোঁটা পানিও নাই। 15 দিন 20 দিন বা তার বেশি এক ফোঁটা পানি আসে না, একদম তো এত কঠিন অবস্থা হয়েছে। পানি না আসার কারণে অনেকে অসুস্থ হয়ে গেছে। গত কয়েক মাসে প্রায় 40 ট্রাক পানি কিনেছেন মিরপুরের এই বাড়িওয়ালা। বলছেন ভাড়াটিয়ারা পানির অভাবে ছেড়ে দিচ্ছেন বাসা। ওয়াসা থেকে যা সলিউশন দিচ্ছে ওটা টেম্পোরারি হচ্ছে, পার্মানেন্ট কোনো সলিউশনে যায়নি। আর এখন আপাতত ওনাদের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতেও যে টেম্পোরারি একটা দরকার, এই বিষয়ে আসলে খুব স্লো গতির কাজ চলছে। বাধ্য হয়ে গৃহস্থলীর রান্নার হাঁড়িতে জমিয়ে রাখতে হয় পানি। তবে অনেক সময় সেটিও ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। দ্রুত লোকসংখ্যা বাড়ার কারণে পানির সংকট হয়েছে বলে দাবি উত্তর সিটির প্রশাসকের। 30 বছর আগে ঢাকা শহরের জনসংখ্যা আর আজকে এসে 2026 সালে ঢাকা শহরের জনসংখ্যার মধ্যে অনেক তফাৎ আছে। পানির সংকট একটা স্বাভাবিক বিষয়। এদিকে মরার উপর খাড়ার ঘা হয়ে পড়েছে ওয়াসার খোঁড়াখুড়ি। বর্ষাকাল আসলেই এভাবে খোঁড়াখুড়ি শুরু করে ঢাকা ওয়াসা, আর যার খেসারত দিচ্ছে নগরবাসী। বিশেষ করে মিরপুর এলাকায় পানির সংকটে অতিষ্ঠ জনজীবন। প্রতিদিনের এই দুর্ভোগে অনেকে বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন বাসাবাড়ি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে বর্ষায় সংকট আরও বাড়বে বলে দাবি স্থানীয়দের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিদ্যুৎ ব্যবহারে বড় কোনো পরিবর্তন না থাকলেও রাজধানীতে বিল বেড়ে যাওয়া নিয়ে বিপদে গ্রাহকরা। অনেকের অভিযোগ, 1 মাসের ব্যবধানে কয়েক গুণ বেড়েছে বিদ্যুৎ বিল। অভিযোগ তদন্তে বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে দিয়েছে বিশেষ বিজ্ঞপ্তি ও সমাধানের আশ্বাস। নাজমুল হাসানের রিপোর্ট। আগে 400 টাকা আইতো, এখন প্রায় 800 টাকা বিল আসতেছে। টাকা কিভাবে কাটে, কত করে কাটে, এটা বোঝার কোনো উপায় আমাদের নাই। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ এখন বহু গ্রাহকের। কারো বিল দ্বিগুণ, কারো বা 3 গুণ। অনেকে বলছেন বিল সংশোধনের জন্য অফিসে ঘুরেও মিলছে না সমাধান। এখানে 5000 টাকা রিচার্জ করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিংয়ের অস্বাভাবিক বিল তৈরি হচ্ছে। আগে মাসে 2 বার রিচার্জ করলেও এখন 3 থেকে 4 বারও করতে হচ্ছে। আমাকে দেখাচ্ছে 23 থেকে সামথিং আমাকে রিফান্ড দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ ফর গভর্নমেন্ট, আমাকে 23 টাকা রিফান্ড দিয়েছে, আমি খুব কৃতজ্ঞ। কিন্তু পাশাপাশি যে আমার যে আরও 500 টাকা হিডেন চার্জ নেওয়া হলো, সেটা টাকা কিন্তু আমার কাছে নাই। 24 তারিখে 5000 টাকা ঢুকাইছি। আমার ছোট 2টা এসি চলে, 3টা ওই সময় চলে। আর পারিবারিক যে এগুলা চলে, এতে আমার 2 তারিখে টাকা শেষ হয়ে গেছে। মানে 1 সপ্তাহে আমার 5000 টাকা শেষ। শুধু বাসাবাড়ি নয়, অস্বাভাবিক বিলের কারণে নাভিশ্বাস ব্যবসায়ীদেরও। অতিরিক্ত বিলের কারণে ব্যবসা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। সর্বোচ্চ 4,500 টাকা এই জুলাই আগস্ট মাসে, এখন আসতেছে আমার 9,10,000 টাকা, এই মাসে আছে 11,000 টাকা। তাহলে বুঝেন আপনি কী পরিমাণ বাড়ছে। এখন আমরা তো অসহনীয়, আমাদের ব্যবসা বাণিজ্য তো দিন দিন খারাপের দিকে যাইতেছে। এর মধ্যে যদি কারেন্ট বিলে দিতে আমার 12,000 টাকা, তাহলে আমি কত টাকা ইনকাম করবো, কীভাবে ফ্যামিলি চালাবো? আমার ছোটোখাটো একটা লন্ড্রি দোকান, এখানে আগে বিল আসতো 2500-2600 টাকা, আর এখন বর্তমানে আসতেছে আপনার 6,000-6,500 টাকা বিল আসতেছে। একদিন 2 দিন পরেই দেখা যায় যে নাই,
লাল বাতি জ্বলে গেছে, একদিন 2 দিন পরে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে বিল সংশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় বিদ্যুৎ বিলও বেড়েছে। আমরা মন্ত্রণালয় থেকে চেষ্টা করতেছি এবং স্ব বিষয়ে এটা বলা হয়েছে যে তারা এটা আমলে নিয়ে একদম মানে গ্রাহক পর্যায়ে যে এটা যেন সলিউশন হয় সাথে সাথে সেই ব্যবস্থা মানে নেওয়ার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অভিযোগগুলো সংশোধনের জন্য বিশেষ বিজ্ঞপ্তি সহ হটলাইন সুবিধা চালু করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ মানুষের নিত্য প্রয়োজনীয় সেবা, তবে কিছুদিন ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা শুধু আর্থিক চাপই নয়, গ্রাহকদের আস্থার সংকটও তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হয় বিলিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে ভুক্তভোগীরা বলছেন, এসব অভিযোগ আমলে না নিলে এই ভুতুরে বিল সহসাই সমাধান হবে না। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দৃশ্য সাধারণ মানুষের কাছে শ্লীলতা বর্জিত অথবা অশ্লীল, সত্য কি মিথ্যা তা হবে পরে, কিন্তু তা যে দৃশ্যমান একথা তো সম্ভব, অসম্ভব তো কিছু না। আগের দিনের তথ্যের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী এটাই তো তথ্য, কিন্তু এখনকার এই বাস্তবতা যারা আমরা জানি, তারা কি চট করে এই দৃশ্যকে তথ্য হিসাবে গ্রহণ করব, অথবা এই দৃশ্যকে কি আমরা এভিডেন্স হিসাবে গ্রহণ করব যে না, অথবা করব, এটাকে নিশ্চিত করার জন্য আইনের যে রূপান্তর দরকার তা কি আমাদের হাতে আছে? এ ধরনের প্রত্যেকটি তাৎক্ষণিক কিম্ভূত কিমাকার সমস্যার সমাধান খোঁজার জন্যই কি আপনাদের মতো বিজ্ঞ আইনজীবীরা চাইলেই আপনাদের রেফারেন্স বুক থেকে বই বের করতে পারবেন, এবং পারলে কি নিশ্চিত যে এখানে কোনো না কোনো রেফারেন্স আছে? নাই। অতএব ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভাতে উপস্থিত হতে পেরে আমি আমার এই উদ্বেগগুলির কথাই আপনাদের সামনে একটু জানিয়ে রাখলাম, যে সমাজের দ্রুত গতির রূপান্তরের এই জটিল প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে যত দ্রুত আইনের রূপান্তর হওয়া দরকার তা কিন্তু অত্যন্ত শ্লথ, খুবই দুর্বল। আমাদের মতো সাধারণ এবং কম জ্ঞানী মানুষরা আপনাদের কাছ থেকে খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞ উদ্যোগ এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আইনের রূপান্তর প্রক্রিয়াকে গতিশীল করার একটা আহ্বান আমি রেখে যেতে চাই। দর্শক, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরে সংবাদে। ছুটির দিন মানেই পরিবারের জন্য সপ্তাহের বাজার, কিন্তু বাজারে ঢুকেই যেন স্বস্তির বদলে দীর্ঘশ্বাস। মুরগি, মাছ, সবজি, প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বেড়েছে। মূল্যস্ফীতির চাপে আগে থেকেই নাজুক মধ্যবিত্তের সংসারে নতুন করে যোগ হয়েছে এই বাড়তি চাপ। ছুটির দিনের হাতিরপুল বাজার সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি, তবে বাজারে এসেও স্বস্তি নেই কারো মুখে। প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে প্রতিটি দোকানেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রোটিনের অন্যতম প্রধান উৎস মুরগির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। ব্রয়লার ও সোনালী দুই ধরনের মুরগিরই কেজিতে বেড়েছে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি করতেছে 380 টাকা করে, আর 205 টাকা নিচ্ছি গতকালকে ব্রয়লার। কোরবানির মাঝামাঝি যে সময় ছিল ওই থেকে এখন একটু কম আছে, ব্রয়লারটা একটু বাড়ছে আর সোনালীটা আগে থেকে কমছে। আমরা তো মুরগি খাইতেই পারি না, 6 মাস ধরে খাইতেই পারি না, মুরগির যা দাম। মাংসের পর মাছের বাজারেও একই চিত্র। সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা, আর তার প্রভাব পড়েছে দামে। রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা বা তার বেশি। পাঙাশ 350 থেকে 400 টাকা, পাবদা 400 টাকা। ট্যাংরা ও শিং মাছের দাম 800 থেকে 1200 টাকা পর্যন্ত। চিংড়ি ও ইলিশের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ মানুষ তো আর এত টাকা পয়সার মালিক না, ফলে দাম বেশি এবং এটা বেশি সংখ্যক লোকের জন্য সমস্যা। রুই মাছ 450 থেকে 500 টাকা কেজি, টোটালি মাছের দামও অনেক বেশি। রুই মাছ বিক্রি হতে হচ্ছে 450, 2.5 কেজি সাইজ। ট্যাংরা মাছ 400 টাকা কেজি। বাজার রেট যেটা চলতেছে সেই রেটই তো রাখা হচ্ছে।
মাছ মাংসের দাম বেশি হলেও মৌসুমি সবজিতে কিছুটা স্বস্তি মিলবে এমন প্রত্যাশা ছিল ক্রেতাদের, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। করলা, পটল ও ঢেঁড়সের দাম শুরু ৬০ টাকা থেকে। বেগুন ও শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজিও ১২০ টাকা। তবে বিক্রেতাদের দাবি, আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। মধ্যস্বত্বভোগীদেরকে তাদের দৌরাত্ম্য কমালে আশা করা যায় যে ভোক্তা পর্যায়ে এবং যারা উৎপাদন করে উভয়ই লাভবান হবে। বর্ষা সিজন হচ্ছে যে তরিতরকারির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। এটা ৩-৪টা বেচা হয় মনে করেন এই পটলটা। কৃষকের থেকে ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারের থেকে আরেক ব্যাপারে কিনে আনে, ওইভাবে টাকা পাঠা ওইখান থেকে আমরা কিনে আনি। দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। সরকার চলতি জুলাই মাসের জন্য দাম কমালেও ভোক্তা পর্যায়ে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার। নতুন দাম অনুযায়ী ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকায় বিক্রির কথা থাকলেও ভোক্তা পর্যায়ে এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত পরিবহন খরচ এবং নতুন দামের মজুত না আসায় আগের দামেই বিক্রি করছেন তারা। বিশ্ববাজারে কমেছে জ্বালানির দাম, যার প্রভাব দেশের বাজারেও। গেল ৩ মাসের মধ্যে এখন এলপি গ্যাসের দাম সবচেয়ে কম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এলপিজির এই বড় দরপতনের সুফল এখনও পৌঁছেনি সাধারণ মানুষের কাছে। ডিলার বা পাড়ার দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দরে। এতে ভোগান্তিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ১.৫ মাস ২ মাস এরকম যায়, এর বেশি তো আর নিতে পারি না। আবার রুম ভাড়া আছে, সব কিছু মিলাইয়া চলতে হয়। তা ওই কারণে হয়েছে সিলিন্ডারের দাম একটু বেশি হয়ে যায়। সিলিন্ডার ১২০০ কি ১৩০০ টাকা সর্বোচ্চ, এখন তো একটা সিলিন্ডার ১৬০০-১৭০০ টাকা পর্যন্ত নিচ্ছে। সিলিন্ডার আগে কিনছি ১১০০-১২০০ টাকা, তখন ভাতের প্লেট ১০ টাকা। এখন সিলিন্ডার ১৯০০, এখনো ভাতের প্লেট 10 টাকা। মোদি দিয়ে চালের দাম তো বাড়ছে, ওটা তো আর বাড়ে নাই। বাড়তি পরিবহন খরচ ও হাত বদল খরচের কারণেই সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি বিক্রেতাদের। দোকান ভাড়া, কস্টিং খরচ বা সব মিলাই যতটুকু রাখা প্রয়োজন আমরা অতটুকুই বিক্রি করি। আর এখন বর্তমানে গতকালকে যে রেট দেওয়া হয়েছে ওই রেটে তো নতুন মাল এখনো আসে নাই। সরকারি রেট এখনো আমরা কালকে ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত যারা ডিলার পয়েন্টে যারা আছে এখনো তারা এখনো পর্যন্ত মালের দাম আমাদেরকে নির্ধারিত বলেন নাই যে এই দামে এখনো মাল দিতেছি আমরা। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান। তাকে ডিবি পুলিশ রাতে গ্রেপ্তার করে, তবে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। জানান, তাকে আজ সিএমএম আদালতে তোলা হতে পারে। এরপর ২০ জুলাই ট্রাইব্যুনালে অবকাশকালীন ছুটি শেষে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে ৫ বছর কাটাতে হয়। এই ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষেরা দেশে বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় নেত্রকোনার চীনামাটির পাহাড় ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিল্প বিপ্লবের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও জেলার পাহাড়, নদ নদী ও তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়েও আলোচনা করেন জামায়াত আমির। সংবাদ সম্মেলন শেষে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলনে যোগ দেন।
ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না, সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ। উদ্ভাবনী কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে হাওর ও উন্মুক্ত জলাশয়গুলো সবার জন্যই উন্মুক্ত রাখার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার বিভিন্ন জেলায় সফরে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। নিজ এলাকার ঠাকুরগাঁও সফরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেন স্থানীয় উদ্ভাবক সলেমান আলীর তৈরি সলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে। এ সময় মন্ত্রী বলেন, নতুন নতুন উদ্ভাবনে আগ্রহী সরকার, সেক্ষেত্রে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর সাথে কথা বলবেন বলেও জানান মন্ত্রী। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। এই ধরনের কাজগুলোতে যেন কম লোনে আপনার কম ইন্টারেস্টে যেন আপনার লোন দেওয়া যায়, সেই কাজটা করার জন্য। ছুটির দিনে নিজ জেলা লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী চন্দ্রগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন তিনি। এছাড়া দেশের প্রতিটি পরিবারকে সচ্ছল করতে সরকার নতুন পরিকল্পনা নিয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের এলাকায় কোনো বাড়ি, কোনো পরিবার অভাবে থাকবে, অনটন থাকবে, সামনের দিকে সেটা আমরা নিশ্চিত করব যে না, সেই পরিবার উন্নয়ন আওতায় পৌঁছে যাবে। এদিকে যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির নেতা ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তপ্ত গ্রীষ্ম, এই গ্রীষ্মকালীন সময় আমরা আরও ভালো সার্ভিস তাদেরকে দিতে পারি, সেই ব্যাপারটা নিশ্চিত করবার জন্য তাদেরকে আরও বেশি আন্তরিক, আরও দায়িত্বশীল হবার জন্য আমরা তাদেরকে বলেছি। অন্যদিকে স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনা সফরে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় হাওর ও জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত রাখার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। নেত্রকোনা ময়মনসিংহ রুটে বন্ধ থাকা শাটল ট্রেন চালুর ঘোষণা দেন রেল প্রতিমন্ত্রী। জেলেদের জন্য যে তারা যাতে উন্মুক্ত হয় সবার জন্য জলাশয়গুলি, এবং তারা যাতে সহজেই তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে পারে, সেই ব্যবস্থার জন্য কিন্তু আমরা আমাদের লোকোমোটিভ গ্যারেজ এইসব দিক দিয়ে আমরা যাত্রী সেবার এবং স্টেশন আমরা এইসবগুলি দিয়ে এবং কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলি আছে সেগুলি করছি। মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়গুলোতে পোনা ছাড়ার কথা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মুক্তা আক্তার, স্টার নিউজ। রাজধানী গুলশান ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি সীসার চালান জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ব্রিফিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম এক দফায় ১ কেজি সীসার চালান জব্দ করে সংস্থাটি। পরে সেই সূত্র ধরে কানাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সহোদর আহমেদ শরীফি ও মেহদাদ শরীফিকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সীসা এবং ২০টি হুকা উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে অনলাইনে সীসা ও সীসা সেবনের উপকরণ সরবরাহ করে আসছিল তারা। এই ছিল স্টার নিউজে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।